তারাপদ রায়ের ছোট গল্প দাঁত। দক্ষিণ কলকাতায় কালীঘাট অঞ্চলে, জানি না এখনও আছে কি না, পাতাল রেলের কল্যাণে সে রাস্তা দিয়ে আজ কয়েক বছর যাতায়াত নেই। একটা বাড়ির সামনে বহুকাল ধরে একটা সাইনবোর্ডে ছিল, তাতে লেখা ছিল দান্তের হাসপাতাল। বলা বাহুল্য এটি একটি নিতান্তই বানানো বিভ্রাট। মহাকবি দান্তের সঙ্গে এই হাসপাতালটির সামান্যতম যোগাযোগ থাকার কোনো সম্ভাবনা নেই। আসলে দাঁতে চন্দ্রবিন্দু কোনো বিচিত্র ভ্রমে পিছিয়ে গিয়ে হয়ে গেছে, ফলে দান্তের হাসপাতালে পরিণত হয়েছে। শুধু বানানে নয়, বাস্তবে চিকিৎসায় এরকম দাঁত বিভ্রাট অনবরতই শোনা যায়। হাসপাতালে দেখা গেছে 12 নম্বর রোগীর মাড়ির দাঁতে ব্যথা, কাগজ দেখে ভুল করে 13 নম্বর রোগীর মাড়ির দাঁত তুলে ফেলা হয়েছে, যার আসলে সামনের দাঁতে ব্যথা। একবার এক রোগীকে দেখেছিলাম দাঁতের চেয়ারে যন্ত্রণা কাতর বিকৃত মুখে ডাক্তারের দিকে তাকিয়ে ককাচ্ছেন। ডাক্তার বলছেন, কি হলো? এখনও তো আমি আপনার দাঁতে হাত দিইনি। রোগী বলছেন, দাঁত নয়, আপনি পায়ের বুট জুতো দিয়ে আমার পায়ের বুড়ো আঙুল মারিয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু এ সমস্ত গল্পই খুবই তুচ্ছ এবং হাস্যকর মনে হবে আজ আমি আপনাদের যে মর্মান্তিক কাহিনী শোনাতে বসেছি তার তুলনায়। কাণ্ডজ্ঞানের মতো তরল পৃষ্ঠার পক্ষে কাহিনীটি মোটেই উপযুক্ত নয়, কিন্তু এই মুহূর্তে হাতে কোনো ভালো বিষয় না থাকার জন্য নিতান্ত বাধ্য এই গর্হিত কাজটি করছি। এই গল্পটি কোনো ইতিহাস বা ভূগোল নেই, কবে কোথায় ঘটেছিল তা বলা যাবে না, বলা উচিত হবে না। বর্ণনার সুবিধার জন্য আমি গল্পটি উত্তম পুরুষে বলেছি, কিন্তু গল্পটি আমার নয়। আমি শুনেছিলাম যার কাছে, তিনি কার কাছে শুনেছিলেন বা কোথায় পড়েছিলেন কিনা তা বলতে পারবো না। গল্পটির কেন্দ্রস্থল এক মফস্বল শহর কলকাতার কাছেই। সেখানে এই গরমে এক প্রীতি সম্মেলনে সহ মধ্যাহ্নভোজে গিয়েছিলাম। আজকাল সন্ধ্যায় বিদ্যুতের অভাব এবং চুরি ছিনতাইয়ের প্রাচুর্যের জন্য কলকাতা এবং মফস্বলে বহু গৃহস্থই প্রীতিভোজের আয়োজন দুপুরবেলা করছেন। যেমন হয়, সেই প্রীতিভোজের আসরে অনেক পরিচিত লোকের সঙ্গে বেশ অনেক দিন পরে দেখা হলো। এখানে অনেক দিন পরে চিন্তাহরণ বসুর সঙ্গে দেখা। একসময় ওর সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল। এক পাড়ায় থাকতাম, প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলা একসঙ্গে আড্ডা দিতাম। এখন দুজনে দু জায়গায় দুরকম ব্যস্ত জীবনযাপন করি। কদাচিৎ দেখা হয় তার সঙ্গে। আজ এখানে দেখা হলো 1.5 বছর বাদে। চিন্তাহরণবাবুকে দেখে বিশেষ ভালো লাগলো না। মুখ কালো করে গালে হাত দিয়ে অর্ধনিমীলিত চোখে স্থির হয়ে বসে আছেন। পাশে গিয়ে জিজ্ঞাসা করতে বললেন, দাঁত ব্যথা সকাল থেকে অল্প অল্প ছিল, ব্যথা শুদ্ধই বাড়ি থেকে বেরিয়েছেন, কিন্তু তখনও কোনো রকম ছিল, কিন্তু এখন অসহ্য। শুধু দাঁত নয়, সমস্ত শরীর যেন টনটন করছে। জিজ্ঞাসা করে আরও জানতে পারলাম, এখানে আসবার পথে মোড়ের ওষুধের দোকান থেকে এক শিশি টুথেক কিওর কিনে লাগিয়েছেন। পায়ের কাছে লাল ওষুধের ফাঁকা শিশিটা পড়ে রয়েছে। তারপর সামনের পানের দোকান থেকে 4টে কোডোপাইরিন কিনে সোডা ওয়াটার দিয়ে খেয়েছেন। তারপর সহ নিমন্ত্রিতদের পরামর্শে ভোজবাড়ির ব্যস্ত রান্নাঘর থেকে 1 ঘটি গরম জল এনে নুন দিয়ে কুলকুচি করেছেন। এমনকি যারা পান সাজছে তাদের কাছ থেকে গুটি কয় লবঙ্গ চেয়ে নিয়ে দাঁতের গোড়ায় চেপে রেখেছেন। কিছুতেই কিছু হয়নি। সর্বশেষ স্থানীয় এক ভদ্রলোক কিছুক্ষণ আগে পাশের পাড়ায় এক হাফ সন্ন্যাসীর কাছে নিয়ে যান। মাত্র 5 শিকে পয়সায় বিনিময়ে সেই সন্ন্যাসীটি চিন্তাহরণবাবুকে স্বপ্নলব্ধ ব্যথাহরণ একটি মন্ত্র দিয়েছেন। মন্ত্রটি মনে মনে 808 বার জপ করা মাত্র ব্যথা দূর হয়ে যাবে। জপটি খুবই গোপন এবং অব্যর্থ, কিন্তু এই দুঃসহ ব্যথায় 808 বার কোন মন্ত্র জপ করার মতো মনের জোর তার নেই। আর মন্ত্রটি অতি খটমটে। আমি জিজ্ঞাসা করায় গোপনীয়তা ভগ্ন করে চিন্তাহরণবাবু জানালেন, মন্ত্রটি হলো, পরম ব্রহ্ম প্রজাপতি ঋষি শূল শান্তি অহর্নিশি সুখ ও শান্তি দিশি দিশি পরম শান্তি প্রজাপতি ঋষি। বলা বাহুল্য এই মন্ত্র 808 বার জপ করে যন্ত্রণা দূর করা বোধহয় কারো পক্ষে সম্ভব নয়, এবং সময় লাগে অন্তত 12-14 ঘন্টা। এখন চিন্তাহরণবাবু একা একা গালে হাত দিয়ে বসে রয়েছেন। এমনিতে
যদি ব্যথাটা একটু কমে যায়। নিমন্ত্রণ খাওয়া মাথায় উঠেছে। ব্যথাটা সামান্য কমলেই সোজা একটা রিকশা করে স্টেশনে, সেখান থেকে কলকাতা ফিরবেন। আমি প্রস্তাব করলাম, তার চেয়ে চলুন একজন ডেন্টিস্টের কাছে যাই। চিন্তাহরণবাবু বললেন, সে কথা কি আমি ভাবিনি, কিন্তু এই গ্রীষ্মের ভর দুপুরে ছুটির দিনে এই মফস্বল শহরের দাঁতের ডাক্তার কোথায় পাবো? প্রতিবেশী এক ভদ্রলোক আমার আর চিন্তাহরণবাবুর কথাটা শুনছিলেন। তিনি বললেন, কাছেই রেল স্টেশনের ওপারে শিওর কিওর নামে একটি নার্সিংহোম আছে। সেখানে মিলিটারি প্রাক্তন ডাক্তার মেজর সিং দাঁত, চোখ, কান, বুক যাবতীয় চিকিৎসা করেন এবং তাকে দিবারাত্র পাওয়া যায়। রিকশা করে চিন্তাহরণবাবুকে নার্সিংহোমে নিয়ে গেলাম। ডাক্তার সিংকে দেখে শ্রদ্ধা হলো। আমরা যখন গেলাম তখন তিনি স্থূল দেহ, এক স্থানীয় ব্যবসায়ীর নাতি বৃহৎ তলপেটে হাঁটু দিয়ে চেপে সেই ব্যক্তির লিভারের ক্ষমতা পরীক্ষা করছিলেন। শুধু লিভার নয়, দাঁত ব্যথা, চক্ষু পরীক্ষা, পাগলের চিকিৎসা, অস্ত্রোপচার ইত্যাদি নানাবিধ ডাক্তার ও শল্য চিকিৎসা মেজর সিং একা নিজ হাতে করেন। আমাদের নতুন লোক দেখে এবং প্রয়োজন শুনে মেজর সিং যকৃৎ রোগীকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়ে আমাদের কাছে এলেন। একটি পুরনো লোহার চেয়ারে চিন্তাহরণবাবু বসলেন। চেয়ারের পিছনে চুলকাটার সেলুনের মতো একটি স্কন্ধাসন, তাতে মাথা হেলিয়ে দিলেন। মেজর সিং একটা টেবিলের ড্রয়ার থেকে কয়েকটা ছুরি, কাঁচি, ফরসেপস ইত্যাদি বার করে নিয়ে এলেন। যন্ত্রপাতি পুরনো কিন্তু বেশ মজবুত, বোধহয় মিলিটারি থেকে আসার সময় নিয়ে এসেছেন। চিন্তাহরণবাবু এত যন্ত্রণার মধ্যেও আশঙ্কাকৃতভাবে মেজর সাহেবের এবং তার অস্ত্রাদির দিকে তাকাতে লাগলেন। আমি চিন্তাহরণবাবুর মাথার ওপাশে গিয়ে দাঁড়ালাম। মেজর সিং চিন্তাহরণবাবুর ডান দিকে এসে তাকে হাঁ করতে বললেন। চিন্তাহরণবাবু হাঁ করা মাত্র মুহূর্তের মধ্যে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। কোনো প্রশ্ন না করে, কিছু না জেনে, কোনো বিবেচনা না করে মেজর সাহেব বিদ্যুৎ গতিতে চিন্তাহরণবাবুর ওপরের পাটির সামনে তিনটি দাঁত ফটাফট তুলে মেঝেতে ফেলে দিলেন। আমি দেখলাম একটা রক্তারক্তি ব্যাপার হতে চলেছে, কিন্তু চিন্তাহরণবাবুর এক ফোঁটা রক্ত বেরোল না। মেজর সাহেব বললেন, সাংঘাতিক অ্যানিমিয়া দেখছি, এক বিন্দু রক্ত নেই। চিন্তাহরণবাবু ইতিমধ্যে চেয়ার থেকে লাফ দিয়ে উঠে পড়েছেন। সদ্য তোলা দাঁত তিনটে মেঝে থেকে তুলে পাশের বেসিনের থেকে ধুয়ে নিলেন। তারপর সযত্নে ওপরে পাটিতে দাঁত তিনটি লাগালেন। তারপর মেজরকে বললেন, খুব রক্ত দেখার স্বাদ হয়েছে বুঝি? কথা নেই বার্তা নেই, তিনটে দাঁত তুলে ফেললেন। পাগল নাকি? ভাগ্যিস বাঁধানো দাঁত, তাই রক্ষা পেয়ে গেলাম। চিন্তাহরণবাবু আমাকে বললেন, চলুন এই পাগলের আস্তান থেকে বেরিয়ে প্রাণ বাঁচাই। তবে এমন ভয় পাইয়ে দিয়েছিল যে উত্তেজনায় দাঁতের ব্যথাটা মরে গেছে। দুজনে বেরিয়ে এলাম। তখন মেজর সাহেব আমাদের পিছু ছাড়েননি। পিছন ফিরে তার দিকে তাকাতে তিনি বললেন, আমার ভিজিটটা